victim fumble in a big match when there is no collectiveness. আগের অনেকগুলো বিশ্বকাপের মানে ফাইনালের যে দলগুলো সেগুলোর দিকে তাকান, আপনি দেখবেন না যে সবসময় যে প্রত্যেকটা বিশ্বকাপের সবচেয়ে ভালো দলটা কিন্তু ফাইনাল জিতে নেয় বা ফাইনাল অনেক ক্ষেত্রে ফাইনাল খেলে নেয়। আপনি বলতে পারেন ফ্রান্স তো বরাবরের মতোই সবচেয়ে ভালো দল হিসেবেই ওয়ার্ল্ড কাপে আসছে। এই 14 থেকে শুরু করে 14, 18, তারপরে 22, তারপরে হচ্ছে আপনার এই 26, প্রত্যেকটা বিশ্বকাপেই ফ্রান্স সবচেয়ে ভালো দল নিয়েই ওয়ার্ল্ড কাপ খেলতে আসে। কিন্তু আপনি যদি সত্যি দেখেন, ফ্রান্স এইবার যত শক্তিশালী দল নিয়ে তারা মাঠে নামছে, তারা কোনোবারই এত শক্তিশালী দল নিয়ে মাঠে নামে নাই। যেমন যে 22-এর কথা যদি আমি বলি, তাহলে 2022-এ ফ্রান্সের একটা আহ, খেলার ধরন ছিল, তারা প্রথম 15-20 মিনিট খুবই ফেস টু ফেসিভ ফুটবল খেলতো এবং খুবই সেফলি ফুটবল খেলতো। তো আপনি যদি কোনোভাবে প্রথম 15-20 মিনিট কাটায় উঠতে পারেন, তাহলে আপনার ম্যাচে ফেরার সুযোগ থাকে এবং তখন আপনি ম্যাচটা ডমিনেট করার সুযোগটা পান। এটা ছিল গত বিশ্বকাপের ফ্রান্সের এগেনস্টে খেলার টেকনিক, যে আপনি প্রথম 15-20 মিনিট নিজের হাফে ধরে রেখে ফুটবলটা খেলেন, এরপরে আপনি আপনার ফুটবলটা খেলার চেষ্টা করবেন ফ্রান্সের উপর, সেটা আপনি করতে পারবেন। তো এটা ছিল গত বিশ্বকাপ। এর আগের বিশ্বকাপ যেটা যে বিশ্বকাপে ফ্রান্স চ্যাম্পিয়ন হলো, সেই বিশ্বকাপে দেখেন, সেই বিশ্বকাপে কিন্তু ফ্রান্স এত শক্তিশালী ছিল না, অত ডমিনেটিং ছিল না। ফ্রান্সের ওই বিশ্বকাপে কালেকটিভনেস ছিল। ওই বিশ্বকাপের আপনার কান্তে, ওই বিশ্বকাপের আপনার পগবা, আপনার জিরু, এরা সবাই কালেকটিভ ফুটবল খেলে ফাইনাল পর্যন্ত গেছে এবং আলটিমেটলি ফাইনালটা জিতছে। তো এছাড়াও আপনি অন্য দলের কথা বলেন, আর্জেন্টিনা কিন্তু 22 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে। ইফ দে ইফ দে আর ইফ দে ওয়ার আ বেস্ট টিম অ্যামং দ্য ওয়ার্ল্ড, না, তারা কালেক্টিভ ফুটবল দিচ্ছে। তারা, হ্যাঁ, অথবা অনেকগুলো ম্যাচের একটা লম্বা স্ট্রিক রেখে এরপর ওয়ার্ল্ড কাপ খেলতে আসছিল এজ এ ফেভারিট। কিন্তু এরা তো ওয়ার্ল্ড কাপের মধ্যে এত ভালো ফুটবল খেলতে পারে না। নার্ভিক ফুটবল ছিল নেদারল্যান্ডসের এগেনস্টে, অস্ট্রেলিয়ার এগেনস্টে, যেখানে সেকেন্ড ম্যাচে ওয়ার্ল্ড কাপের সেকেন্ড গ্রুপ পর্বের সেকেন্ড ম্যাচেই পাঠ করে যাওয়ার সংখ্যা ছিল। এরকম অনেক রকমের ঘটনা ছিল, কিন্তু ফ্রান্স নিয়ে এরকম কোনো ঘটনা ছিল না। ফ্রান্সও আর পিকচার পারফেক্টলি শেয়ার। কিন্তু সফলতা কোথায় হয়? দেখেন, আপনি কালেক্টিভলি সবচেয়ে ভালো দল হন, এটা কোনো সমস্যা না। কিন্তু আপনি যখন দেখবেন যে আপনার একটা দলে আপনার যে গোলগুলো আসতেছে, তার সবগুলো গোলই মোটামুটি আপনার ফরওয়ার্ডরা বানাচ্ছে এবং ফরওয়ার্ডরাই গোল দিচ্ছে। আপনি দেখেন, কিলিয়ান এমবাপ্পের 2টা না 3টা অ্যাসিস্ট আছে, ওসমান দেমবেলের মোর দেন 3 অ্যাসিস্ট আছে, আপনার ব্যাডরি বার্কোলার অ্যাসিস্ট আছে, ডেফিনেটলি দুইয়ের অ্যাসিস্ট আছে, আপনার মাইকেল ওলিভের অ্যাসিস্ট আছে। একটা দলের এই 4 ফরওয়ার্ডই অ্যাসিস্ট করে। আমি যে আমি আমার মনে করে না যে মিডফিল্ড, জেনুইন মিডফিল্ড রাবিও বা চুয়ামেনি বা আপনার মানব কনে কার কাছ থেকে তেমন তো অ্যাসিস্ট থেকে গোল আসে। দ্যাট মিনস এই মিডফিল্ডার থাকেও না থাকার মতোই অবস্থা, ঠিক না? তো একটা দলে যখন যখন ফরওয়ার্ডরাই আপনাকে গোল বা অ্যাসিস্ট করে দিবে, এইসব দলগুলো তো আপনি যে দলের এগেন্সে খেলছেন তারা হয়তো মিডফিল্ড ডমিনেটেড টিম না, কিন্তু আপনি যখন প্রিমিয়ার এগেন্সে খেলবেন, দে হ্যাভ আ মিডফিল্ড প্যারালাইজ। আপনার কাছে মিডফিল্ডের একটা প্যারালাইজ আছে। তারা তারা হিস্টোরিক্যালি মিডফিল্ড ডমিনেটেড একটা টিম। আপনি যখন মিডফিল্ডে আটকায় যাবেন, তখন আপনার খেলা শেষ হয়ে যায়। কারণ একটা ম্যাচের হার্টবিট থাকে থার্ড ফাইভ থেকে মিডফিল্ড। সেটাই ঘটছে। দেখেন, আজকে যেই 2-3টা চান্স ক্রিয়েট হয়েছিল, সেগুলো ওসমান দেমবেলে থেকে আসছে। যেই 2টা চান্স ক্রিয়েট হয়েছিল, সেই 2টা চান্সও ওসমান দেমবেলে থেকে আসছে, সে রাইট প্ল্যান থেকে। একটা সেই মিডফিল্ড থেকে লম্বা ক্রস দেওয়া, যেটা ওনায় সিমন পুরো মাঠ পেরিয়ে এসে হেডে ক্লিয়ার করছেন, সরি ঠিক করে ক্লিয়ার করলেন। আর একটা হচ্ছে দড়িয়ে এসে হেড দিয়ে ক্লিয়ার করলেন এবং পরে বাকোলা তো সেটা মিসি করে ফেললেন, সেটা তো অন টার্গেটে রাখতেই পারেন নাই, কিন্তু পোষাতেই পারেন নাই, তখন সিমন করে ফেললো। তো এগুলো হচ্ছে এই দলের ক্রিজ। আমরা উইকনেস বুঝতেছিলাম না,
ওয়ার্ল্ড কাপের উইকনেস ছিল এটাই, আর এটা স্পেন এক্সপ্লোর করছে। স্পেন যে আপনাদের এই দুর্বলতার কথা বলতেছিলাম সেটা এক্সপ্লোর করছে। মিডফিল্ড নাই, মিডফিল্ড ব্লক করে ফেলতে। আপনি রদ্রিকে দেখেন, ডিফেন্সিভলি রদ্রিকে ডিফেন্সিভলি দেখেন, রদ্রির বল ক্যারিং দেখেন, পাস দেখেন, রদ্রি বাদ কর। আপনি ফেবিয়ান রুইসকে দেখেন, যে মিডফিল্ডে বলগুলোকে সামনে দিয়ে ক্যারি ফরওয়ার্ড করছে। আপনার অলমোকে দেখেন, যে দুটা গোল হয়েছে, কোথাও না কোথাও অলমোস্ট সেখানে ক্রেডিট আছে। পরের গোলটা থেকে পুরো সম্পূর্ণ একষ্টিতা, বাট আগের গোলটাতেও অলমোস্ট ক্রেডিট আছে। তো মানে there is a big problem in ফ্রেঞ্চ টিম, যে তাদের মিডফিল্ড ওয়ার্ক ফুটে ছিল না। এবং আসেন যে এবার আসেন ফ্রান্সের টিম সিলেকশন ছিল কিনা, দেখেন অরিয়েন চুয়ামিনিকে ধরানো এটাই প্রমাণ করে যে ফ্রান্স কতটা ডেসপারেট ছিল মিডফিল্ডে ডমিনেট করার জন্য, মিডফিল্ডে কন্ট্রোল আনার জন্য। মিডফিল্ডে কন্ট্রোল ছিল না, এর আগের ম্যাচগুলোতে মিডফিল্ডে কন্ট্রোল ছিল না, কিন্তু ওই স্পেসকে বেক করতে পারে নাই বলে কোনো টিম বলেই ফ্রান্সের সাথে এরকম অমানবীয় হারগুলো হাসছে তারা, বা ডমিনেটেড হয়ে হাসছে। মিডফিল্ডের কি ডমিনেশনটা মিডফিল্ডে কিছুটা হলেও কন্ট্রোল, মানে প্লেয়ারের সাথে কিছুটা কন্ট্রোলটা আপনার মিডফিল্ডের প্রয়োজন হবে। সেই কন্ট্রোলটা আনার জন্যই অরিয়েন চুয়ামিনিকে ফুল ফিট, অরিয়েন চুয়ামিনিকে খেলানো। আজকে অরিয়েন চুয়ামিনি খেলানো হওয়ার তত ছিল না, কারণ সে ফুল ফিট না, ইজ হাফ ফিট পার্সন। মার্কিং জ্যোতি বলতে হাফ ফিট ছিল, বেচার এক মিনিট সে হাফ ফিট ছিল। কিন্তু কতটা ডিসপারেট হইলে যে এই আমাকে ফ্রান্সের এগেনস্টে মিডফিল্ডের কিছুটা হইলেও দাঁড়া করাইতে হবে, সেই জন্য আমি অরিয়েন চুয়ামিনিকে খেলাবো। এবং অলমোস্ট 90 মিনিটস খেলাইছে। এটা 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 ব্যাখ্যা করে যে কি অবস্থা ছিল মিডফিল্ড। আফজান রাবিউর একটা ইয়েলো কার্ড নিয়ে বসেছিল, সে তাকে করতে পারতেছিল না। আনুপনে খুব ভালো পারফরমেন্স করতে পারছে তাও না। এবার আসি ফরওয়ার্ড লাইনে, ফরওয়ার্ড লাইনে একটা জঘন্য দিন গেছে আজকে। কারণ আমি যেটা আগেই বললাম যে মিডফিল্ড করা টিমগুলো খেললে আপনি ফরওয়ার্ডটা নিচে নেমে এসে সেখান থেকে বল ক্যারি করে সামনে দিয়ে দেন কোনো অ্যাটাক লঞ্চ করবেন বা গোল করবেন, এটা পুরো দিন হবে না। মিডফিল্ড ডমিনেটেড সম্ভবই না, কারণ মিডফিল্ড ডমিনেটেড টিমগুলো আপনাকে সেই বলগুলো পাওয়ার সুযোগই দিবে না। They don't give them that much freedom to you, they go through with the ball. তারা আপনাকে মিডফিল্ডে আটকাবে এবং আটকাইছে। দেখেন কুবার্সি প্রচুর ম্যাচ খেলছে এই কিলিয়ান এমবাপ্পের এগেইনস্টে। আপনার এই দুই সিজনে তো প্রায় 8টা ম্যাচে সে খেলছে, 2 বছরে, লাস্ট 2 বছরে আপনার ইউরো, নেশনস লিগ এবং এল ক্লাসিকো মিলে প্রায় 8টা ম্যাচ খেলছে। তো আপনি দেখেন যেই ম্যাচগুলোতে কিলিয়ান এমবাপ্পে প্রত্যেকটা ম্যাচেই কিলিয়ান এমবাপ্পে ওয়াজ অলমোস্ট নির্বিষ, সে কিছু করতে পারে না, কারণ কুবার্সি তাকে একবারে পকেট করে রাখতে পারত। এবার এই ম্যাচও সে কাজই করছে, একেবারে পকেট করে রাখছে। দুই একটা জায়গায় হয়তো বা হান্ডেল হইতে পারে, সেখানে মাত্র করে অ্যাকসেপ্ট করে দিচ্ছে। আপনার পেদ্রো পরোকে দেখেন কি ওভারল্যাপটা করছে, ওভারল্যাপিং এর কারণে কিন্তু সেই গোলটা আসছে। পেইনের চমৎকার একটা গোল ওভারল্যাপিং এর মাধ্যমে। দেখেন এই গোলটার মধ্যে বোঝাপড়াটা কত কত বড় সুন্দর ছিল। যেখানে ছিল আপনার লামিন ইয়ামালকে, সেখানে লামিন ইয়ামাল আরো ব্রিস্ক ইনসাইড করলো এবং সে জায়গা দিয়ে রানটা বের করলো পেদ্রো পরো। যেখান থেকে সেই অলমোর কাছে অলমোকে পাস দেওয়া, অলমোর আবার ব্যাক পাস করা, ব্যাক পাস থেকে সে অলমোর তো ব্যাক পাসটা অলমো একটা ইন্টেনশনালি ফরওয়ার্ড পাস দিয়েছিল, সেই ফরওয়ার্ড পাস থেকে গোল। কোপা কালেক্টিভ ফুটবল। আর লুকা দিনিয়া এই প্লেয়ারটাকে আপনার লামিন ইয়ামালের এগেনস্টে খেলানোটা সবচেয়ে বড় বুঝতে আপনার লুকাস হার্নান্দেজকে করতে পারতো। লুকাস দিনিয়া নেভার আফ প্লেয়ার যে আপনার লামিন ইয়ামালকে আটকাইতে পারবে। লামিন ইয়ামালকে এটা রেফারি আজকে হয়তো বাসা থেকে নিয়োগ করে আসতে হলে সে কোনো কাজ দিবে না, না হলে ব্যাটারি বার করা ফার্স্ট হাফেই ছাড়বে। সে রদ্রিকে যে এনকেলে ট্যাকেলটা করছে, তো টু লেট ট্যাকেল, অনেক লেট ট্যাকেল ছিল, সেখানে যে কোনো দিন ট্যাকেলটা হয়ে যায়। রেফারি বাসা থেকে নিয়োগ করে আসার কারণেই বেঁচে গেছে। অনেক তো এরকম স্পেন অনেকবার ইউরোপের খাইতে পারতো, ফ্রান্স খাইতে পারতো,
যেগুলো খায় নাই, বিকজ অফ রেফারি নিয়ত করে আসছে কেন কোনো কার্ড দিবে না, একেবারে লাস্ট মিনিটে গিয়ে কিছু রেড কার্ড ছিনে, সরি কিছু ইয়েলো কার্ড ছিনে ডিস্ট্রিবিউট করতে গেলে খারাপ দেখা যায়। সেখানে তো কিলিয়ান এমবাপ্পেকে একটা যেখানে একটা ইয়েলো কার্ড খাওয়ার সেখানে দিয়েছে, এরকম দুই একটা জায়গায় ইয়েলো কার্ড দিয়েছে। তো এই ছাড়া আপনি দেখেন রেফারি কিন্তু খুব যে খারাপ নিয়েছে, যেহেতু সে কনসিস্টেন্ট ছিল পুরো ম্যাচ ধরে, সেটা আপনি তাকে খুব বড় ভুল করতে পারবেন না। তো এগুলো এটা খুব সফট একটা বিষয় ছিল। বাট আপনি যখন দেখেন প্লেইং অ্যাবিলিটির জায়গা থেকে দেখেন, প্রত্যেকটা ফরওয়ার্ডের একেবারে নির্বিষ পারফরমেন্স। কেউ একটা ডুয়েল জিততে পারে নাই, কেউ একটা ড্রিবল করতে পারে নাই, ড্রিবল করতে পারে নাই, টাচেস বক্সে থাকলেও অন টার্গেট শুট নেই। তাও আপনার উসমান দেমবেলের শেষের দিকে গিয়ে দুটো অন টার্গেট শুট নেয়, ও টোটাল 3টা অন টার্গেট শুট ছিল, একটা কিলিয়ান এমবাপ্পে নিয়েছিল, এটা ওনার চ্যানেল সেট করে। তো এটা মানে এইটা এরকমই হওয়ার কথা ছিল। আপনি মিডফিল্ড ডমিনেটেড টিমের এগেন্সে ডমিনেট হবেন যদি আপনার ফরওয়ার্ড লাইন, ফরওয়ার্ড রাইট সব কিছু করে দেয় আপনি। কারণ ফরওয়ার্ড থেকে সেই সুযোগটা মিডফিল্ড দিবে না, মিডফিল্ড ডমিনেটেড টিম, যে আপনাকে আপনি যান, বল নেন, বল নিয়ে ফরওয়ার্ড প্রেস করেন। এবং আজকে আজকে যে ফরওয়ার্ড প্রেসিং স্পেনে, আজকে আজকে স্পেনে ভালো ছিল, ফ্রান্সের তুলনায় স্পেনে আজকে ফরওয়ার্ড প্রেসিং বেটার 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 ছিল। দেখেন এই ফরওয়ার্ড প্রেসিং এর কারণে কিন্তু মাইক ম্যাগনিয়ান একটা ভুল করছিলেন এবং সেখান থেকে গোল আসে না। এটা হচ্ছে ফ্রান্সের কপাল ভালো যে সেখান থেকে ফ্রান্স গোলটা খায় না। তো প্রত্যেকটা এসপেক্টে আজকে ফ্রান্সের থেকে স্পেন বেটার ফুটবলটা খেলে, এটা অনেক ব্রিলিয়েন্ট। আর এখন আসি যে পরের ম্যাচে, আজকে আপনার যে ম্যাচটা হবে, এই ম্যাচটায় এই ম্যাচ কি শিখা আছে দেখেন। অলদো আর্জেন্টিনা আর ইংল্যান্ড টিপিক্যাল সেম সেম টিম, এদের মধ্যে খুব বেশি পার্থক্য আপনি পাবেন না, খুব বেশি পার্থক্য এদের মধ্যে নাই। তাহলে কি হইতে পারে, আর্জেন্টিনা কি করতে হতে পারে এই ম্যাচের জন্য? এখন পর্যন্ত ইউএসএ থেকে যে খবরটা আসছে তো, যে আজকে একটা চেঞ্জ হতে পারে, যে নিকো গঞ্জালেসকে আপনার আজকে মাঠে দেখতে পারি শুরুর দিক থেকে। আজকে হয়তো হয়তো আপনার রদ্রিগো দি বলকে ম্যাচে নামানো নাও হইতে পারে স্টার্টিং 11। তো সেই ক্ষেত্রে নিকো গঞ্জালেস নাকি আপনার সিমিওনে, বিকজ অফ দ্য ফেস হি ব্রিং অ্যান্ড ডিফেন্সিভলি যেই সাপোর্টটা দেয়, আমি যেটা আগের ভিডিও গুলোতে বলে আসছি যে আপনার রাইট সাইডে পোর্শন প্রয়োজন হবে ডিফেন্ডিং এ, যে যে পোর্শনটা আপনাকে দিবে সিমিওনে, সিমিওনে আপনাকে পোর্শনটা দিবে ডিফেন্সিভলি, কারণ ফার্স্ট লাইন অফ ডিফেন্স হিসেবে সে আপনার সামনে দাঁড়াবে। এটা দরকার, কারণ আপনার ওই পাশ দিয়ে হয় বুকায়ো সাকা, না হয় আপনার আহ অন্য পাশে দিয়ে খেলবে ইংল্যান্ডের, গর্ডন খেলবে, না হয় রাশফোর্ড খেলবে, দুজনই পেসি উইঙ্গার। আপনার দুই পাশে দুই উইংয়ে যে তারা একটু তারা পেসি উইং, তাদেরকে পেসি বিট করতে হলে আপনার সিমিওনেকে লাগবে, পেস টু পেস কাটতে হবে। আর আপনি যদি তখন কাউন্টার খান এই দুই উইং থেকে, আপনার ফার্স্ট লাইন অফ ডিফেন্স হিসেবে সিমিওনেকে লাগবে, কারণ আপনার রাইট সাইডটা অনেক বেশি ভঙ্গুর। এটা তো আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আর্জেন্টিনাকে নিয়ে কথা বলতে হইলেই আমরা আর্জেন্টিনার রাইট সাইডটাকে নিয়ে কথা বলি, এতটাই ভঙ্গুর রাইট সাইড। তো সেখানে পোর্শন দরকার হবে, এই পোর্শন আপনাকে দিবেন সিমিওনে। তো দেখা যাক, আমার থেকে ভালো টেকনিশিয়ান অবশ্যই স্কালোনি, যেটা সবচেয়ে কথা হচ্ছে অ্যানালিস্ট, কারণ জ্ঞান দিয়া হি বিকাম কোচ। তো অ্যানালিস্ট যখন কোচ হয় হি বিকাম মনস্টার। তো দেখা যাক কি হয়, মনস্টার ডিরেকশন নিতে পারে কিনা, যেটা তিনি নিয়েছিলেন গত বিশ্বকাপের নেদারল্যান্ডস ম্যাচে, সেখানে মনস্টার যে ডিসিপ্লিন নিয়েছিলেন এবং এটা ফেড অফ করছিল আগে। তো দেখা যাক এই ম্যাচে তিনি এরকম করতে পারেন কিনা বা করেন কিনা। বাট আজকের আগে যে বিষয়টা সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে সেটা হলো, আর্জেন্টিনা যদি প্রথমে লিড পাওয়া যায় তাহলে সেই লিড ধরে নিয়ে বসে বসে থাকা যাবে না, সেই লিডটাকে এককে দুই করতে হবে বা দুইকে তিন করতে হবে। অ্যাটাক ইজ আ বেস্ট ফর্ম অফ ডিফেন্স। আপনি যদি একটা গোল করে সেটব্যাক করে বসে থাকার চেষ্টা করেন, অন্যান্য দলের হয়তো আপনার পরের আপনার ইকুয়াল অ্যাটাক করতে 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট সময় লাগছে, ইংল্যান্ডের সেখানে 10 মিনিট সময় লাগবে না। জুড বেলিংহাম আছে, দুই পাশে দুই উইঙ্গার আছে, ভয়ানক প্রেসি উইঙ্গার, হ্যারি কেইন আছে, আপনাকে ডিস্ট্রয় করে ফেলবে। তো যেভাবেই হোক আপনাকে বেটার ফুটবলটা খেলতে হবে এবং প্রথম গোল পাইলে সেই গোলটাকে লিডটাকে সে এককে দুই করতে হবে, দুইকে তিন করতে হবে। দেখেন স্পেন থেকে আপনি এই শিখতে পারেন আজকে,
স্পেন যখন প্রথম গোলটা দেয়, তারা দ্বিতীয় গোলের জন্য সর্বক্ষণ চেষ্টা করে গেছে, সর্বক্ষণ তারা দ্বিতীয় গোল নেওয়ার চেষ্টা করে গেছে। হ্যাঁ, তারা কিছুটা সময় বলগুলোকে প্রোগ্রেস করতে দেয় নাই, বলগুলোকে নিজের ওদের মধ্যেই রাখছে। যদি কোনো সময় হয়তো বা এরকম ছিল যে হাইড্রেশন ব্রেক আসতে পারে সামনে 1 মিনিট বা 2 মিনিট, ওই সময়টা খেলাটাকে স্লো করছে। আবার হাফ টাইমের একেবারে আগে দিয়ে খেলাটাকে স্লো করছে, যেন কোনো বিপদ না হয়, হাফ টাইমে বা হাইড্রেশন দিকে যেতে পারে। দেন লাস্ট মিনিট পর্যন্ত তারা গোলের জন্য গেছে, তারা নিকি উইলিয়ামসকে নামাইছে গোলের জন্য। তারা প্রত্যেকটা আপনার স্পেক্টে দেখেন, তারা কিন্তু কোনো না কোনো ফরওয়ার্ড করছে। ট্রেভিয়ান লুইসকে নামায়া পেড্রিকে নামাইছে, আবার একই সাথে অলমোকে উঠায়া আপনার সরি ওয়েরজাবালকে উঠায়া কিন্তু আবার ফেরান টোরেসকে নামাইছে। দ্যাট শোজ যে আপনার তারা অ্যাটাক গোলের জন্য গেছে, এবং তারা গোলের জন্য গিয়েছে, তারা বারবার চেষ্টা করছে, এটা গুলো হয় নাই, সেটা অন্য হিসাব, কিন্তু তারা গোলের জন্য গেছে। 2-0 গোলে লিড করার পরে অলমোস্ট তারা এই জিতে গেছে, টানার পরেও তারা গোলের জন্য গেছে। এবং 90+ মিনিটসে যখন এডেড টাইম ছিল, তখনও নিকো উইলিয়ামস একবার অ্যাটাকের জন্য গেছিল। তো ইট শোজ যে আপনি এইভাবে ফুটবলটা খেলতে হবে, এইভাবে ফুটবল খেললে আপনি হয়তো বা ইংল্যান্ডের সাথে পার হয়ে আসতে পারবে, বাট আপনাকে মিডফিল্ডে ওই ডমিনেশনটা দেখাইতে পারবো। আর যেভাবেই হোক বেলিংহামকে এই ম্যাচ আটকাতে হবে। আর রোমেরো আশা করি যে টিমকে আটকাতে পারবে, বিকজ অফ কিয়েনের সাথে রোমেরো আগের খেলার এক্সপিরিয়েন্স আছে। এনজো উচিত বেলিংহাম নিয়ে বেলিংহামকে আটকানো। বেলিংহাম যেন কোনোভাবেই সামনের দিকে আসতে না পারে, এটার এই দায়িত্ব হয় প্যারেদেসকে নিতে হবে, না হয় ডিফেন্সে নিতে হবে, না হয় কাগানে আগে তো নিচে হবেই, কারণ সেফ সামনের দিকে আসতে না পারে। ও যদি রিলিজ হয়ে যায়, আপনার দিন শেষ করে দিবে, আপনার ওই দিনেই বেলিংহাম ইজ এন ব্রুটাল ফর্ম, আপনাকে তাকে আটকে ফাটতেই হবে, নাইলে আপনি আর ম্যাচ জিততে পারবেন না। তো এই ছিল মোটামুটি ভিডিওটা। দেখা হবে কোনো ভিডিও সাথে সম্বন্ধ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।